দেশের কোটি কোটি সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনের সঙ্গে সরাসরি জড়িত একটি প্রশ্ন, আর তা হলো নবম জাতীয় পে স্কেল কবে আসছে এবং কেমন হবে এই নতুন বেতন কাঠামো। আজকের প্রতিবেদনে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সব তথ্য তুলে ধরব আপনাদের সামনে। তাহলে চলুন শুরু করা যাক। পর্ব 1। দর্শক, প্রথমেই বোঝার চেষ্টা করি কেন এই বিষয়টি এত আলোচিত। বাংলাদেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা কয়েক লাখ। এই বিপুল সংখ্যক মানুষের পরিবার মিলিয়ে দেশের একটি বড় জনগোষ্ঠী সরাসরি এই বেতন কাঠামোর সঙ্গে সম্পর্কিত। সবশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর নতুন বেতন কাঠামো আসার কথা থাকলেও এরপর দীর্ঘ 11 বছর পার হয়ে গেছে, অথচ নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল আসেনি। এই দীর্ঘ সময়ে করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে নতুন পে স্কেলের প্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে। এর মধ্যে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। কিন্তু বেতন কাঠামো সেই অনুপাতে না বাড়ায় কর্মচারীদের প্রকৃত আয় কার্যত কমে গেছে। এই বাস্তবতাই নবম পে স্কেলের দাবিকে এত জোরালো করে তুলেছে। পর্ব 2, বেতন কমিশন গঠনের প্রেক্ষাপট। এই দীর্ঘদিনের দাবির মুখে সরকার একটি স্বতন্ত্র কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। এই কমিশনের নেতৃত্বে দেওয়া হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। তার নেতৃত্বে গঠিত নবম জাতীয় বেতন কমিশন দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন স্তরের কর্মচারী সংগঠন, অর্থনীতিবিদ এবং প্রশাসনিক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করে। বিভিন্ন গ্রেডের কর্মচারীদের প্রকৃত চাহিদা, বর্তমান বাজার দর এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে। দীর্ঘ পর্যালোচনার পর 21শে জানুয়ারি 2026 তারিখে সচিবালয়ে এই চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। এই প্রতিবেদন জমাদানের মধ্য দিয়ে দীর্ঘ 1 দশকের অপেক্ষার একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করা হয়। প্রতিবেদন জমা দেওয়ার পর সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই প্রস্তাবিত কাঠামো নিয়ে গভীর বিশ্লেষণ শুরু হয়। জানা গেছে 10 সদস্যের একটি বিশেষ কমিটি এই সুপারিশগুলো খুঁটিনাটি যাচাই বাছাই করছে এবং আর্থিক সম্ভাব্যতা নিরূপণ করছে। পর্ব 3, প্রস্তাবিত বেতন বৃদ্ধির বিস্তারিত চিত্র। এখন আসা যাক সবচেয়ে আগ্রহের বিষয়, নতুন পে স্কেলে আসলে বেতন কতটা বাড়তে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই প্রস্তাবনায় গড়ে প্রায় 105% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে এই বৃদ্ধির হার সব গ্রেডে একই রকম নয়, বরং গ্রেড অনুযায়ী ভিন্নতা রয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার অনেক বেশি হওয়ার সম্ভাবনা। 11 থেকে 20 গ্রেডে এই বৃদ্ধির হার 140% পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর অর্থ দাঁড়ায় সবচেয়ে কম বেতনের কর্মচারীরাই এই নতুন কাঠামো থেকে আনুপাতিকভাবে সবচেয়ে বেশি সুফল পাবেন। উদাহরণ দিয়ে বলা যায়, 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বর্তমানে 8,250 টাকা, যা বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে, অর্থাৎ প্রায় 2.5 গুণের কাছাকাছি একটি বৃদ্ধি। উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন একটি সম্মানজনক পর্যায়ে উন্নীত করার চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে নবম এবং 10ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন আকর্ষণীয়ভাবে বাড়তে পারে। এই দুটি গ্রেডে সাধারণত নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা যুক্ত হন। ফলে এই পরিবর্তন নতুন প্রজন্মের কর্মকর্তাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। পর্ব 4, বৈষম্য কমানোর প্রচেষ্টা। বাংলাদেশের সরকারি বেতন কাঠামোয় মোট 20টি গ্রেড রয়েছে। প্রথম গ্রেড সবচেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য, আর 20তম গ্রেড সবচেয়ে নিম্ন পদস্থ কর্মচারীদের জন্য। প্রস্তাবিত কাঠামোয় যত নিচের গ্রেডের দিকে যাওয়া হবে তত বেশি শতাংশ হারে বেতন বৃদ্ধি ঘটবে। এর পেছনে মূল যুক্তি হলো গ্রেডগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা। দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ছিল যে উচ্চ এবং নিম্ন গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য অনেক বেশি, যা সামাজিক বৈষম্য তৈরি করে এবং নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। নতুন কাঠামোয় এই বৈষম্য কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রতিটি গ্রেডের সুনির্দিষ্ট অঙ্ক চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না, কারণ সুপারিশ এবং চূড়ান্ত বাস্তবায়নের মধ্যে কিছু পার্থক্য থাকা স্বাভাবিক।
পর্ব ৫, কর্মচারীদের দাবির পূর্ণ তালিকা। বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মচারী সংগঠনগুলো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে। প্রথম দাবি হলো অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা এবং গ্যাজেট প্রকাশ করা। দ্বিতীয় দাবি হলো নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা, যাতে এই মধ্যবর্তী সময়ে বাজার দরের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা যায়। তৃতীয় দাবি হলো টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। টাইম স্কেলের মাধ্যমে দীর্ঘদিন একই পদে থাকা কর্মচারীরা নির্দিষ্ট সময় পর পদোন্নতি ছাড়াই বেতন স্কেলে অগ্রগতি পান। সিলেকশন গ্রেড হলো দীর্ঘ কর্মজীবনে ভালো পারফরমেন্সের ভিত্তিতে একটি বিশেষ সুবিধা। আগে এই দুটি সুবিধা চালু থাকলেও পরে বাতিল করা হয়। কর্মচারী সংগঠনগুলো মনে করে এই সুবিধা পুনর্বহাল হলে দীর্ঘদিন একই পদে কর্মরত কর্মচারীরা উপকৃত হবেন। চতুর্থ দাবি হলো পেনশন সংক্রান্ত। পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বর্তমানে এই হার তুলনামূলক কম থাকায় অবসরকালে কর্মচারীরা প্রত্যাশিত পরিমাণের চেয়ে কম এককালীন অর্থ পান। এই হার বাড়ানো হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক সুরক্ষা আরও মজবুত হবে। এই সব দাবি একসঙ্গে বিবেচনা করলে স্পষ্ট হয় যে কর্মচারীরা কেবল মূল বেতন বৃদ্ধি দিয়েই সন্তুষ্ট নন, তারা একটি সামগ্রিক এবং দীর্ঘমেয়াদী কল্যাণমূলক বেতন কাঠামো প্রত্যাশা করছেন, যা তাদের কর্মজীবন এবং অবসর জীবন দুটোই সুরক্ষিত রাখবে। পর্ব ৬, মাঠের আন্দোলন এবং কর্মসূচি। এই দাবিগুলো আদায়ের জন্য কর্মচারীরা মাঠেও সরব হয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি ৫ থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে বিভিন্ন কার্যালয়ের সামনে মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং প্রতীকী প্রতিবাদ অন্তর্ভুক্ত ছিল। এই কর্মসূচি সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। আন্দোলনের ধারা এখানেই থেমে থাকেনি। জুন মাসের শুরুতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই সংগঠনের পক্ষ থেকে আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে জরুরি ভিত্তিতে গেজেট প্রকাশের মাধ্যমে এক ধাপে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জোরালো দাবি তোলা হয়। জানানো হয়, বর্তমান বেতন কাঠামোয় সংসার চালাতে কর্মচারীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। এই সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় যে নির্বাচনের আগে সরকার প্রধান কর্মচারীদের সমস্যার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। একটি বিষয় নিয়ে কর্মচারী সংগঠনগুলো বিশেষভাবে উদ্বিগ্ন। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয় যে সরকার ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে। এই খবরে কর্মচারীরা যথেষ্ট হতাশ হয়েছেন। তাদের যুক্তি হলো, গত ১১ বছরে কর্মচারীরা ২টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন এবং সেই হিসেবে ৩ ধাপে বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই। তাই জুন মাসের মধ্যেই গেজেট জারি করে এক ধাপে বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি জানুয়ারি মাস থেকে পে স্কেল কার্যকর করার এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবিও তোলা হয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে প্রয়োজনীয় বরাদ্দ এবং রোডম্যাপ ঘোষণা না হলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনকে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে তারা বাধ্য হবেন। পর্ব ৭, সরকারের অবস্থান এবং আর্থিক হিসাব নিকাশ। এখন আসা যাক সরকার এই বিষয়ে আসলে কি ভাবছে তা নিয়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী জুলাই মাস থেকে অর্থাৎ নতুন অর্থ বছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। কিছু সূত্রে জুন মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি চলার কথাও বলা হয়েছে। আসন্ন অর্থ বছরের জাতীয় বাজেটে এই খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই বরাদ্দের সুনির্দিষ্ট পরিমাণ নিয়ে বিভিন্ন সূত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। কোন সূত্রে ২২ থেকে ২৫ হাজার কোটি টাকার কথা বলা হয়েছে, আবার কোন সূত্রে ৩০ থেকে ৩৫